হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? বৃষ্টির জগৎ চ্যানেলের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। আস্তে আস্তে খাওয়ার সময় আছে নাকি এদের? এরা তো এক একটা রাজশাহী নামকরা প্রেসিডেন্ট। দ্রুত খাবার না খেলে মিটিংয়ে যেতে দেরি হবে, আবার কারোর সাথে স্পেশাল পদ্ধতিতে দেখা করা হকি স্টিক নিয়ে যাবে। ইয়াস যা ভয় পাচ্ছিল সেটাই হলো। রেদোয়ান নাওয়ার খোঁচা মেরে কথা বলা শুরু করেছে। ইয়াস খাবার রেখেই উঠে গেল। পিয়াস তো অনেক আগে হাত ধুতে চলে গিয়েছে। বাকি দুটো উঠে গেল। মিনিট দুয়েকের মধ্যে নিশের নেমে এলো। ইনায়া ইনায়া নেমে আসার সাথে সাথেই আশিকের খাওয়া শেষ হয়ে গেল। বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে বাইরে বের হবে এমন সময় রিদওয়ান বলল, আশিকের সাথে যাও, আশিক তোমাকে পৌঁছে দেবে। ইনায়া দাঁড়িয়ে পড়ে, পেছনে ঘুরে প্রথমে বাবার দিকে তাকায়, তারপর আশিকের দিকে। ছেলেটা তার দিকেই তাকিয়ে আছে। ইনায়া এবার তার সাঙ্গপাঙ্গদের দিকে তাকায়। ছেলেগুলো দ্রুততার সাথে মেন দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায়। ইনায়া টু শব্দটি করে না। আশিকের কাছে এগিয়ে এসে বলে, চলুন, আমার দেরি হচ্ছে। তারপর বেরিয়ে যায়। যেতে যেতে জোরে জোরে বলে, ইয়াস, হকি স্টিক না নিয়ে গেলে তোর আমি ভার্সিটি গিয়ে পেটাবো। রেদওয়ান নাওয়ার বোধহয় অবাক হয়েছে। তিনি ভাবতেই পারেননি একবার বলাতেই এই মেয়ে তার কথা শুনবে। কবে কখন এমন হয়েছিল সেটাও তিনি মনে করতে পারছেন না। আশিক খুশি হলো। খুশিতে কুসুম বেগমকে বলে বাড়ি থেকে বের হবে। এমন সময় রেদওয়ান বলল, সাবধানে যাবে, দেখে শুনে গাড়ি চালাবে। চিন্তা করবেন না, আপনার মেয়ের কিচ্ছু হবে না। রেদওয়ান নাওয়ার সম্মতি জানায়। বের হয়ে যায় আশিক। রেদওয়ান বিড়বিড় করে বলে, চিন্তা আমার মেয়েকে নিয়ে নয়, তোমাকে নিয়ে। গাড়ির দরজা খুলে দিল আশিক। ইনায়া সেখানে উঠে বসলো। অনেক দিন গাড়িতে ওঠে না ইনায়া। তার সব কিছু বাইক, সবসময় বাইক নিয়ে চলাচল করে ইনায়া। বাড়িতে ঝামেলা করবে না, এই জন্য আশিকের সাথে যাচ্ছে। আশিক গলা খাকারি দিয়ে বলল, ইনায়া। আশিক ডাক দেওয়ার সাথে সাথে ইনায়া উত্তর দেয়, বলুন, আপনি আমাকে বিয়ে করবেন না এই জন্য বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন, নাকি আপনার কারোর সাথে সম্পর্ক আছে? ইনায়া এবার ছেলেটার দিকে তাকায়। ছেলেটা দেখতে ভীষণ সুন্দর। বাবা মা দেশের বাইরে থাকে। একটাই আদরের ছেলে তাদের। বাবা মাকে অনেক বুঝিয়ে ইনায়ের সাথে বিয়েতে রাজি করিয়েছিল। ইনায়ের সৌন্দর্যে এই ছেলের ধারে কাছেও যায় না। ব্যবহারটাও মুগ্ধ করার মতো। ইনায়া পালিয়ে গিয়েছিল জানার পরেও কত সুন্দর ব্যবহার করছে। কেন? ইনায়ের তেড়ামি করতে ইচ্ছে করে না। সে সোজাসুজি বলে, বিয়ে করব না, এই জন্য পালিয়েছিলাম। আপনার কারোর সাথে সম্পর্ক নাই? না। আপনার আমাকে পছন্দ নয় ইনায়া? এমনটা নয়, আপনি তো জানেন আমার বোন মারা গিয়েছে। তার খুনিকে না ধরা পর্যন্ত এসব বিষয়ে ভাবতে চাইছি না। তেমন দরকার লাগলে আমি সাহায্য করব আপনাকে। দরকার নেই। কেন ইনায়া? ইনায়া মোবাইল পুনরায় বেজে উঠল। ইনায়া কথা গিলে মোবাইল পকেট থেকে বের করলো। এবার আর আননোন নাম্বার নয়, সরাসরি পার্থ লিখে সেভ করা নাম্বার থেকে কল এসেছে। পার্থ এই সময় কল করেছে, জানে না কেন ইনায়া। আশিক আর চোখে মোবাইলের দিকে একবার তাকাতে ভুলল না। ইনায়া মোবাইল কানে ঠেকিয়ে বলল, তখন ওভাবে কল কেটে দিলেন কেন? আননোন নাম্বার থেকে তখন আপনি কল দিয়েছিলেন। হ্যাঁ। কেন? দেখতে চাইছিলাম আপনার রিয়াকশন। এমনভাবে বকাবকি করলেন, হকি স্টিক নিয়ে যাচ্ছি ভার্সিটিতে আননোন নাম্বারের লোকটাকে পেটাতে। আপনি এক চাতাই নায়া। আজেবাজে পেঁচাল বাদ দিয়ে যেটা বলার জন্য কল করেছেন সেটা বলুন। এমনি এমনি কল দেওয়া যাবে না। না, আমার পছন্দ নয়, এখন রাখছি, ভার্সিটিতে যাচ্ছি। কল কেটে যায়। পার্থ মোবাইলের দিকে এক ধ্যানে তাকিয়ে রয়। জীবনে প্রথমবার কোনো মেয়েকে এইভাবে সরাসরি কথা বলতে দেখলো। পার্থ কোনোভাবেই খারাপ লাগেনি, বরং ইনায়ের স্পষ্টভাষী ব্যবহার তার ভালো লাগে। আশিক পুনরায় কথা বলার সুযোগ খুঁজল, কিন্তু পেল না। মাঝপথে ইনায় গাড়ি থামাতে বলল। আশিক থামিয়ে দিলে কথাবার্তা ছাড়াই ইনায় নেমে পড়ল। মাঝ রাস্তায় ইনায় কেন নেমেছে জিজ্ঞেস করার আগেই মেয়েটা বলল, শুনুন, আপনার গাড়িতে উঠেছিলাম আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। সেসব শেষ। এবার যা কথা বলবেন সেগুলো ভাব জমানোর কথা। আমার এসব পছন্দ নয়, অতিরিক্ত কথা বলাও আমার পছন্দ নয়। একটা কথা বলি শুনুন, আপনি অনেক ভালো,
আপনি আমার থেকেও জীবনসঙ্গী ভালো ডিজার্ভ করেন, তাই আমার পেছনে না ছুটে ভবিষ্যতের দিকে এগিয়ে যান। আসি। এই তো হেঁটে এগিয়ে যাওয়াচ্ছে ইনায়া। কিছুটা কষ্ট বোধহয় আশিক পেল, দীর্ঘশ্বাস ফেলল সে। ইনায়া হেঁটে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা বাইকে বসে থাকা ইয়াসের পেছনে গিয়ে বসে পড়ল। বসে পড়ার সাথে সাথেই বাইকটা সাই সাই করে এগিয়ে গেল। অদূরে গাড়ির পিছনে হকি স্টিক বেঁধে ব্যাপারটা নজর এলো না আশিকের। মিস্টার জীবন, আপনাকে সিআইডি টিম চারদিক দিয়ে ঘিরে রেখেছে, পালানোর চেষ্টা করবেন না। ড্রাগসের চালান আদান প্রদান করতে থাকা জীবন বিচলিত হলো। এত পরিষ্কার পরিকল্পনা করার পরেও ধরা পড়ল কিভাবে? না না, এটা হতে পারে না। তিনি উঠে দাঁড়িয়ে হাতের রিভলভার দিয়ে যাওয়ার সময় হাওয়ায় ফায়ার করে। মুহূর্তেই ক্যাফের আবহাওয়া পরিবর্তন হয়ে যায়। আরহাম সহ বাকি সদস্য ভেতরে এসে বন্দুক তাক করে। ক্যাফের মানুষগুলো ছোটাছুটি বন্ধ করে শুরু করে এবং ইনায়া বিরক্ত হয়। তাদের টেবিলে ইনায়া সহ 5 জন। ইনায়া সেখানে যায়। সেখানেই গজব পড়ে। সবাই ছুটোছুটি করলেও তারা 5 জন চুপচাপ বসে থাকে। আরাম সবাইকে ছোটাছুটি করতে নিষেধ করার পরেও কেউ শোনে না। জীবনের গ্যাংয়ের সবাইকে গ্রেফতার করে ফেললেও সিআইডি টিম জীবন পালানোর সব পথ বন্ধ করে তার টেবিলের ঠিক পাশে টেবিলে বসে থাকা মেয়েটার মাথায় আচমকা বন্দুক ঠেকিয়ে বলে, আরহাম, একদম এগোনোর চেষ্টা করলে এই মেয়েকে এক্ষুনি শ্যুট করে দেব। আরহাম এবার রেগে যায়, সে সাথে ভয়ও পায়। ক্যাফের মানুষগুলো সবাই ছোটাছুটি করে বেরিয়ে যায়। আরাম ভয় পেয়েছে, এটা প্রকাশ না করে রেগে মেগে বলে, দেখ জীবন, বেশি ঝামেলা করিস না, ঝামেলা করলে লাভ হবে না। সাহস থাকলে আমার মাথায় বন্দুক ধর, নিরীহ মেয়েটাকে ছেড়ে দে। বাচ্চা মেয়েটার কিছু হলে তোকে আমি আস্ত রাখবো না আমি। জীবন কথা শোনে না। সে মেয়েটাকে চেয়ার থেকে উঠিয়ে ঘুরিয়ে আরহামের দিকে মুখ করে দাঁড়ায়। এতক্ষণ ইনায়া আরহামের উল্টো দিকে ছিল। আরহাম ইনার দিকে তাকিয়ে থাকে, আশেপাশে তাকিয়ে এর সাঙ্গপাঙ্গ খোঁজে। মিনিটের মধ্যেই টেবিলে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা 4 জনকে চোখে পড়ে। আরহাম বিরক্ত হয়, সাথে অবাকও। এটা কেমনে হলো? যেখানে যাচ্ছে এই মেয়ে আসছে কোথা থেকে? আরহাম এবার নিরীহ ভেবে যে মেয়ের জন্য চিন্তা করছিল, সেই চিন্তা এক নিমেষে শেষ হলো। তার কাজ অর্ধেক সহজ হয়ে গিয়েছে বলে সে আশা করে। জীবনের দিকে তাক করে রাখা বন্দুক নামিয়ে নিজের চেয়ার টেনে বসে পড়ল। তারপর বলল, জীবন, তুই বরং নিরীহ মেয়েকে মেরে ফেল। দেশের জনসংখ্যা এমনিতেই বৃদ্ধি পেয়েছে, একজন মরে গেলে আমারই কিছু ক্ষতি হবে না। জীবন অবাক হয়ে গেল, কি হলো এটা? এতক্ষণ যে মেয়েটাকে বাঁচাতে চাইছিল সেই মেয়েকে এখন মেরে ফেলতেছে বলছে কেন? এত কিছুর মধ্যে বিরক্ত হয়ে গেল ইনায়া। বিরক্ত হয়ে বলল, মরার ঝামেলা সব আমার সাথেই কেন হতে হবে? এমনিতেই সকাল থেকে মেজাজ খারাপ, জীবনটা আমার সাথেই কাহিনী করতেছে আজকাল। জীবন বোধহয় দুজনের কথা শুনেই বিরক্ত হয়। আরাম এবার ইনায়ের উদ্দেশ্যে বলে, আপনি যেখানে থাকেন সেখানেই সমস্যা, আপনি নাই তো সমস্যাও নেই। জীবন আপনাকে মেরে দিলে ঝামেলা শেষ করুক। তো মারতেছে না কেন? যা করবে দ্রুত করতে বলেন, এসব ঝামেলা ভালো লাগতেছে না। এমনিতেই সকাল থেকে মরার কপাল সঙ্গ নিচ্ছে না। আপনি মরতে মরতে যেখানে সমস্যা সেখানেই উদয় হন কেন? আপনার সাথে দেখা হওয়ার পর থেকে জীবনের সমস্যা আমার হয়েছে। জীবন বুঝতে পারে আরাম আর ইনায়া একে অপরের পরিচিত এবং খুব ভালোভাবেই চেনে। জীবনের কাজটা সহজ হলো, তার মানে মেয়েটাকে ধরে রাখলে আরাম ভয় পেয়ে ছেড়ে দিবে। জীবন রেগে বলল, কি নাটক হচ্ছে এখানে? দুজনের বিরোধ পরে, আগে আমাকে এখান থেকে যেতে দাও, না হলে মেয়েটাকে মেরে ফেলবো। আরাম এবার লোকটার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, তোরে তো বললাম মেরে দিতে, এই মেয়ে মারাত্মক ঝামেলার, এই মেয়ের জন্য জীবনের সমস্যা শেষ নাই আমার। হ্যাঁ, সুবিধার্থে তোকে একটা কথা বলি, ইনায়া নাওয়ার সিআইডি অফিসার রেদওয়ান নাওয়ারের মেয়ে, চিনিস ওনাকে? জীবনের হাত থরথর করে কাঁপে। কি হলো এটা? রেদওয়ান নাওয়ারের কে চেনে না জীবন? এটা হতে পারে? ইনায় বিরক্তি হুড়হুড় করে বাড়ে। অসাবধানতা থাকায় জীবনের হাত থেকে কৌশলে পিস্তল ছিনিয়ে নিয়ে ছেলেটাকে লাথি মেরে বন্দুক ধরে ফেলে। বলে, এত বকবক করলে ভাল লাগে কার? যা করবেন তাড়াতাড়ি করতে পারেন না? বাড়িতে কাজ নেই আমার? আপনার মতো অপদার্থ নাকি আমি আজব? বাকি কাজ অফিসারগুলোই করে। ইনায়ের হাতে পিস্তল আর আরামের দিকে ছুড়ে দিয়ে বলে, কাজ এগিয়ে দিলাম। ইনায় নেওয়ার কারোর উপকার রাখে না, ফিরিয়ে দেয়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা?
আপনারা প্রত্যেকেই বৃষ্টির জগৎ চ্যানেলের গল্প শুনছেন, কিন্তু কেউই ঠিকমতো লাইক কমেন্ট করছেন না। লাইক কমেন্ট না করলে বলুন তো আপনাদের জন্য গল্প দেওয়ার উৎসাহ পাবো কীভাবে? তাই দেরি না করে এক্ষুনি গল্পটিতে লাইক এবং একটা করে কমেন্ট করে দিন। আর নতুন নতুন গল্প শুনতে বৃষ্টির জগৎ চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।